নমস্কার, আপনারা শুনছেন মিস্টারি হাউস। আজ শুনবেন স্টিফেন কিংয়ের লেখা কাহিনী দ্য ফিফথ স্টেপ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2020 সালের মার্চ মাসে হার্পার্স ম্যাগাজিনে। স্টিফেন কিংয়ের ফ্যান হলে গল্পটি আপনার অনায়াসেই ভালো লাগবে। যদি আপনি ভূতের গল্প আশা করছেন, তাহলে গল্পটা ভালো নাও লাগতে পারে। তবে স্টিফেন কিংয়ের প্রধানত শুরুর দিকের কিছু গল্প ছাড়া বাকি সব গল্পই বেশ আকর্ষণীয়। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প, স্টিফেন কিংয়ের লেখা কাহিনী দ্য ফিফথ স্টেপ। নিউ ইয়র্ক সিটির স্যানিটেশন ডিপার্টমেন্টের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার হ্যারল্ড জেমিসন তার অবসর জীবন বেশ উপভোগ করছিলেন। পরিচিত অল্প কয়েকজন বন্ধুর মাধ্যমে তিনি জানতেন যে অনেকেই অবসর জীবনে খুব একটা ভালো থাকেন না, তাই নিজেকে সৌভাগ্যবানই মনে করতেন তিনি। কুইন্সে তার 1 একর জমির ওপর একটা বাগান ছিল, যেটা তিনি তারই মতো আরও কয়েকজন উদ্যান পালকের সঙ্গে মিলেমিশে দেখাশোনা করতেন। সম্প্রতি তিনি নেটফ্লিক্সের সন্ধান পেয়েছিলেন, আর সেই সঙ্গে এতদিন ধরে যে বইগুলো পড়বেন বলে ভেবেও পড়ে ওঠা হয়নি, সেগুলোতেও মন দিয়েছিলেন তিনি। 5 বছর আগে স্তন ক্যান্সারে মারা যাওয়া স্ত্রীর অভাব তিনি আজও অনুভব করেন। কিন্তু সেই অবিরাম শূন্যতাটুকু বাদ দিলে তার জীবন বেশ কানায় কানায় পূর্ণ। রোজ সকালে ঘুম থেকে ওঠার আগে তিনি নিজেকে মনে করিয়ে দিতেন, আজকের দিনটা উপভোগ করতে হবে। 68 বছর বয়সে দাঁড়িয়ে তিনি ভাবতে ভালোবাসতেন যে জীবনের পথ এখনো অনেকটাই বাকি। তবে সে পথ যে ক্রমশ সরু হয়ে আসছে, তা অস্বীকার করার কোনো উপায় ছিল না। বৃষ্টি, তুষারপাত বা কনকনে ঠান্ডা না থাকলে তার দিনগুলোর সবচেয়ে সুন্দর সময়টা কাটত সকালের জলখাবারের পর, সেন্ট্রাল পার্ক পর্যন্ত 9 ব্লক রাস্তা হেঁটে। যদিও তার কাছে সেলফোন থাকত এবং তিনি একটা ইলেকট্রনিক ট্যাবলেটও ব্যবহার করতেন, বলা ভালো ওটার ওপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও দ্য টাইমস পত্রিকার ছাপা সংস্করণটাই তার বেশি পছন্দ ছিল। পার্কে পৌঁছে নিজের প্রিয় বেঞ্চটিতে বসে পত্রিকা নিয়ে 1 ঘন্টা কাটিয়ে দিতেন তিনি। উল্টো দিক থেকে পাতা উল্টে উল্টে পড়তেন আর নিজেকে বোঝাতেন যে তিনি গম্ভীর বিষয় থেকে ধীরে ধীরে হাস্যকর খবরের দিকে এগোচ্ছেন। মে মাসের মাঝামাঝি এক সকাল। আবহাওয়া বেশ ঠান্ডা হলেও বেঞ্চে বসে খবরের কাগজ পড়ার জন্য একেবারে উপযুক্ত। কাগজ থেকে মুখ তুলেই জেমিসন বেশ বিরক্ত হন। তিনি দেখলেন বেঞ্চের অন্য প্রান্তে একজন লোক এসে বসেছে, যদিও আশেপাশে প্রচুর বেঞ্চ ফাঁকা পড়েছিল। জেমিসনের এই সকালের শান্তিতে ভাগ বসাতে আসা লোকটার বয়স 46 থেকে 50-এর মধ্যে হবে। লোকটাকে ঠিক সুদর্শন বা কুৎসিত কোনো দলেই ফেলা যায় না, এক কথায় নেহাতি সাধারণ। তার পোশাকও তথৈবচ, পায়ে নিউ ব্যালেন্সের ওয়াকিং শু, জিন্স, মাথায় ইয়াঙ্কিস ক্যাপ আর গায়ে একটা ইয়াঙ্কিস হুডি, যার টুপিটা পিছন দিকে ফেলা। জেমিসন একটা বিরক্তিমাখা তীর্যক দৃষ্টি হেনে অন্য বেঞ্চে উঠে যাওয়ার উপক্রম করলেন। একটু দাঁড়ান, বলল লোকটা। আমি এখানে বসেছি কারণ আমার একটা উপকার চাই। খুব বড় কিছু নয়, তবে এর বিনিময়ে আমি আপনাকে টাকা দেব। সে তার হুডির পকেট থেকে একটা $20 নোট বের করল। আমি অচেনা মানুষদের উপকার করি না। এই বলে জেমিসন উঠে দাঁড়ান। কিন্তু এটাই তো আসল কথা, আমরা দুজন দুজনকে চিনি না। আমার কথাটা একটু শুনুন। আপনি যদি না বলেন কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে আমার কথাটা শুনুন। আপনি হয়তো... লোকটা গলা খাকারি দেয়। জেমিসন বুঝতে পারলেন লোকটা বেশ নার্ভাস, হয়তো তার চেয়েও বেশি কিছু, হয়তো সে ভয় পেয়েছে। আপনি হয়তো আমার জীবন বাঁচাতে পারেন। জেমিসন একটু ভাবলেন, তারপর বসে পড়লেন আবার। তবে লোকটার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বেঞ্চের এক প্রান্তে কোনো মতে নিজের জায়গা করে নিলেন। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, কিন্তু যদি মনে হয় আপনি পাগলের মতো বকছেন, আমি উঠে চলে যাব।
আর আপনার টাকাটা ভেতরে রাখুন। আমার ওটার দরকার নেই, আর আমি ওটা চাইও না। লোকটা এমনভাবে নোটটার দিকে তাকালো যেন ওটা যে এখনও তার হাতে ধরা আছে সেটা দেখে সে নিজেই অবাক। তারপর ওটা সোয়েটশার্টের পকেটে ঢুকিয়ে রাখল। সে নিজের 2 হাত উরুর ওপর রেখে জেমিসনের দিকে না তাকিয়ে সেগুলোর দিকেই তাকিয়ে রইল। আমি একজন মদ্যপ। 4 মাস হলো মদ ছুঁইনি। আরও নিখুঁতভাবে বললে 4 মাস 12 দিন। অভিনন্দন, বললেন জেমিসন। কথাটা তিনি মন থেকেই বললেন বলে মনে হলো, কিন্তু উঠে পড়ার জন্য তিনি তখনও সমানভাবে প্রস্তুত। লোকটাকে যদিও সুস্থ মস্তিষ্কের বলেই মনে হচ্ছিল, কিন্তু জেমিসন তার জীবনের অভিজ্ঞতায় এটুকু জানেন যে পাগলামি সবসময় শুরুতেই ধরা পড়ে না। আমি এর আগে 3 বার চেষ্টা করেছি। একবার তো প্রায় 1 বছর মদ ছুঁইনি। আমার মনে হয় সুস্থ জীবনে ফেরার এটাই আমার শেষ সুযোগ। আমি অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বা এতে আছি। মানে আমি জানি ওটা কি। আপনার নাম কি? আপনি আমাকে জ্যাক বলে ডাকতে পারেন, ওইটুকুই যথেষ্ট। আমাদের প্রোগ্রামে আমরা পদবি ব্যবহার করি না। জেমিসন সেটাও জানতেন, নেটফ্লিক্সের অনেক শোতেই প্রচুর মানুষের মদের নেশার সমস্যা থাকে। তো আমি আপনার জন্য কি করতে পারি, জ্যাক? প্রথম 3 বার যখন চেষ্টা করেছিলাম, প্রোগ্রামে কোনো স্পন্সর পাইনি। মানে এমন কেউ যে আপনার কথা শুনবে, প্রশ্নের উত্তর দেবে, আবার কখনো কখনো কি করতে হবে সেটাও বলে দেবে। এবার আমি তেমন একজনকে পেয়েছি। বাওয়ারি সানডাউনের মিটিংয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তার কথাগুলো আমার খুব ভালো লেগেছিল, আর তার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয়। 12 বছর ধরে নেশামুক্ত, একেবারে মাটির মানুষ। আমারই মতো সেলসে কাজ করেন। সে জেমিসনের দিকে তাকানোর জন্য ঘাড় ঘুরিয়েছিল, কিন্তু এখন আবার নিজের হাতের দিকেই দৃষ্টি ফিরিয়ে নেয়। আমি একসময় দুর্দান্ত সেলসম্যান ছিলাম। 5 বছর ধরে একটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টের প্রধান ছিলাম। থাকে, সেটা বড় কথা নয়। তবে কোম্পানিটা বেশ বড়, আপনি নাম শুনলেই চিনতে পারবেন। আর এখন আমি নিউ ইয়র্কের 5টা বড় দোকানে দোকানে গ্রিটিং কার্ড আর এনার্জি ড্রিঙ্ক ফেরি করে বেড়াই। সাফল্যের সিঁড়ির একদম শেষ ধাপে এসে দাঁড়িয়েছি। আসল কথায় আসুন। জেমিসন বললেন, তবে রুক্ষভাবে নয়। নিজের অজান্তেই তার বেশ কৌতূহল হচ্ছিল। এমনটা তো রোজ হয় না যে একজন অচেনা লোক আপনার বেঞ্চে এসে বসে নিজের জীবনের সমস্ত জঞ্জাল আপনার সামনে উজাড় করে দিচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক শহরে। আমি মেটসের স্কোরটা চেক করতে যাচ্ছিলাম। ওদের শুরুটা এবার বেশ ভালোই হয়েছে। জ্যাক হাতের তালু দিয়ে মুখটা মুছল। সানডাউনের ওই লোকটিকে আমার খুব পছন্দ হয়েছিল, তাই মিটিংয়ের পর সাহস করে তাকে আমার স্পন্সর হওয়ার অনুরোধ করি। সেটা মার্চের কথা। তিনি আমাকে আপাদমস্তক দেখে বললেন যে তিনি রাজি, কিন্তু 2টো শর্তে। 1, তিনি যা বলবেন আমাকে অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে। আর 2, যখনই মদ খাওয়ার ইচ্ছে হবে তাকে ফোন করতে হবে। আমি বললাম, তাহলে তো আমাকে রোজ রাতেই আপনাকে ফোন করতে হবে। তিনি বললেন, তবে রোজ রাতেই ফোন করবে। যদি আমি না ধরি তবে অ্যানসারিং মেশিনে কথা বলবে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি স্টেপস বা ধাপগুলো মেনে চলছি কিনা। আপনি কি জানেন সেগুলো কি? ওই একটা আবছা ধারণা আছে। আচ্ছা, তো আমি বললাম, আমি তো এখনও এগুলো শুরু করে উঠতে পারিনি। তিনি বললেন, আমি যদি সত্যিই তাকে আমার স্পন্সর হিসেবে চাই তবে আমাকে শুরু করতে হবে। তিনি আরও বললেন, প্রথম 3টে ধাপ যেমন সবচেয়ে কঠিন তেমনি সবচেয়ে সহজও। কথাগুলোর সারমর্ম হলো, আমি নিজে থেকে নেশা ছাড়তে পারবো না, তবে ভগবানের সাহায্যে আমি পারবো, তাই আমি তাকে সাহায্য করতে দেব। জেমিসন একটা অস্পষ্ট শব্দ করলেন। আমি বললাম, আমি ভগবানে বিশ্বাস করি না। তখন ওই ভদ্রলোক, ওর নাম হলো র্যান্ডি, আমাকে বললেন যে তাতে তার কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে রোজ সকালে হাঁটু গেড়ে বসে সেই ভগবান যার উপর আমার কোনো বিশ্বাস নেই তারই কাছে প্রার্থনা করতে বললেন, যাতে আমি আরও একটা দিন নেশামুক্ত থাকতে পারি।
আর বললেন দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে আবার হাঁটু গেড়ে বসে ভগবানকে ধন্যবাদ জানাতে, কারণ সেই দিনটা আমার নেশামুক্তভাবে কেটেছে। র্যান্ডি আমাকে জিজ্ঞেস করল আমি এটা করতে রাজি কিনা, আর আমি বলেছিলাম হ্যাঁ রাজি, কারণ তা না হলে আমি তাকে হারিয়ে ফেলতাম। বুঝতে পারছেন? নিশ্চয়ই। আপনি তখন মরিয়া ছিলেন। একদম। র্যান্ডি বলেছিলেন আমি যদি প্রার্থনা না করেই তাকে বলি যে করেছি, তিনি ঠিক ধরে ফেলবেন, কারণ জীবনের 30টা বছর তিনি সব কিছু নিয়ে যথেচ্ছ মিথ্যে কথা বলে এসেছেন। তাহলে আপনি প্রার্থনা করেছিলেন ভগবানে বিশ্বাস না থাকা সত্ত্বেও? আমি করেছিলাম, এবং তাতে কাজও হচ্ছে। আর ভগবান নেই বলে আমার যে বিশ্বাস, যত দিন যাচ্ছে আর আমি নেশামুক্ত থাকছি, সেই বিশ্বাস তত টলে যাচ্ছে। আপনি যদি এখন আমাকে আপনার সঙ্গে প্রার্থনা করতে বলেন, তবে আপনি আসতে পারেন। জ্যাক নিজের হাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। না না, আমি একা থাকলেও ওই হাঁটু গেড়ে বসার ব্যাপারটা নিয়ে এখনও বেশ আড়ষ্ট বোধ করি। গত মাসে মানে এপ্রিলে র্যান্ডি আমাকে চতুর্থ ধাপটা পালন করতে বলল। ওটা হলো নিজের চরিত্রের একটা নৈতিক খতিয়ান তৈরি করা। বলা হয় এটা নাকি গভীর আত্মানুসন্ধান আর নির্ভীক একটা প্রক্রিয়া। আপনি কি সেটা করেছিলেন? হ্যাঁ, র্যান্ডি বলেছিলেন আমাকে প্রথমে নিজের খারাপ দিকগুলো লিখতে হবে, তারপর পাতা উল্টে ভালো দিকগুলোর তালিকা করতে হবে। খারাপ দিকগুলো লিখতে আমার 10 মিনিট সময় লেগেছিল, আর ভালো দিকগুলো লিখতে লেগেছিল 1 ঘন্টারও বেশি। আমি যখন র্যান্ডিকে এ কথা বললাম, তিনি বললেন এটা খুব স্বাভাবিক। তিনি বললেন তুমি প্রায় 30 বছর ধরে মদ খেয়েছ, এতে একজন মানুষের আত্মসম্মানবোধে অনেক গভীর ক্ষত তৈরি হয়, কিন্তু তুমি যদি নেশামুক্ত থাকো তবে সেগুলো সেরে উঠবে। তারপর তিনি আমাকে তালিকাগুলো পুড়িয়ে ফেলতে বললেন এতে আমার মনটা হালকা হবে। হয়েছিল হালকা? আশ্চর্যজনকভাবে হয়েছিল। যাই হোক, এরপরই আসছে এই মাসে র্যান্ডির করা অনুরোধের বিষয়টা। আমার তো মনে হচ্ছে সেটা অনুরোধের চেয়ে দাবি বেশি। একটু হেসে বললেন জেমিসন। তিনি খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখলেন। জ্যাকও হাসল। আমার মনে হচ্ছে আপনি স্পন্সর আর স্পন্সির রসায়নটা ঠিক ধরতে পেরেছেন। র্যান্ডি আমাকে বললেন এবার 5ম ধাপটা পালন করার সময় এসেছে। সেটা কি? ভগবানের কাছে, নিজের কাছে এবং অন্য একজন মানুষের কাছে নিজের ভুলগুলোর প্রকৃত স্বরূপ স্বীকার করা। জ্যাক আঙুল দিয়ে কোটেশন মার্কের ভঙ্গি করে বলল। আমি তাকে বললাম ঠিক আছে, আমি একটা তালিকা তৈরি করে তাকে পড়ে শোনাব। ভগবান আড়াল থেকে শুনে নেবেন। 1 ঢিলে 2 পাখি মারা আর কি। আমার মনে হচ্ছে তিনি রাজি হননি। একদম, তিনি রাজি হননি। তিনি আমাকে একেবারেই অপরিচিত কোনো মানুষের কাছে যেতে বললেন। তার প্রথম পছন্দ ছিল কোনো পাদ্রী বা যাজক, কিন্তু 12 বছর বয়সের পর থেকে আমি আর গির্জায় পা দিইনি, আর সেখানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। আমি এখন যে বিষয়টাতে বিশ্বাস করতে শুরু করেছি, যদিও আমি এখনও জানি না সেটা ঠিক কি, তার জন্য গির্জার বেঞ্চে বসার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। জেমিসন নিজেও গির্জায় যান না, তাই তিনি জ্যাকের কথায় সম্মতিসূচক মাথা নাড়লেন। র্যান্ডি তখন বললেন তাহলে ওয়াশিংটন স্কোয়ার বা সেন্ট্রাল পার্কে গিয়ে কাউকে তোমার ভুলগুলোর কথা শুনতে অনুরোধ করো। দরকার হলে তাকে কিছু টাকা অফার করো। যতক্ষণ না কেউ রাজি হচ্ছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও। তিনি বলেছিলেন যে এই অনুরোধ করার কাজটাই সবচেয়ে কঠিন হবে, আর তার কথাই ঠিক। আমি কি? আপনার প্রথম শিকার কথাটা জেমিসনের মাথায় এলেও তিনি ভাবলেন এমনটা বলা ঠিক হবে না। আমি কি প্রথম ব্যক্তি যাকে আপনি এই অনুরোধ করলেন? দ্বিতীয়। জ্যাক মুখ টিপে হাসল। গতকাল এক অফ ডিউটি ক্যাব ড্রাইভারকে বলেছিলাম, সে আমাকে বিদেয় হতে বলল। জেমিসনের নিউ ইয়র্কের একটা পুরনো জোক মনে পড়ে যায়।
জেমিসন ঠিক করলেন ইয়াংকিশ হুডি পরা এই লোকটাকে তিনি তাড়িয়ে দেবেন না, তিনি লোকটার কথা শুনবেন। তাহলে পরের বার যখন তার বন্ধু অ্যালেক্সের সঙ্গে লাঞ্চে দেখা হবে, তখন গল্প করার মতো একটা দারুণ বিষয় পাওয়া যাবে। ঠিক আছে, শুরু করুন। জ্যাক তার হুডির পকেট থেকে একটা কাগজ বের করে ভাঁজ খুলল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, এটা যদি আপনার জীবন কাহিনী হতে চলেছে তাহলে হয়তো ওই $20 আমাকে দেওয়াই ভালো। যে হাতে কাগজের টুকরোটা ছিল না, সেই হাতটা জ্যাক তার হুডির পকেটে ঢোকায়, কিন্তু জেমিসন হাত নেড়ে তাকে আটকালেন। আরে মজা করছিলাম। সত্যি তো? জেমিসন নিজেও জানতেন না তিনি মজা করছিলেন কি না। হ্যাঁ, তবে বেশি সময় নেবেন না, 8:30টায় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কথাটা সত্যি নয়, আর জেমিসনের মনে হলো তার যে মদের নেশা নেই সেটা খুব ভালো একটা ব্যাপার, কারণ টিভিতে তিনি যা দেখেছেন তাতে নেশা ছাড়ার ক্ষেত্রে সততা একটা বড় বিষয়। তাড়াতাড়ি শেষ করতে হবে, বুঝতে পেরেছি। শুরু করছি। ক্লাস 4-এ পড়ার সময় একটা ছেলের সঙ্গে আমার খুব মারামারি হয়। আমি মেরে ওর নাক মুখ ফাটিয়ে দিই। যখন আমাদের প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়া হলো, আমি বলেছিলাম ছেলেটা আমার মাকে নিয়ে খুব খারাপ কথা বলেছে, তাই আমি ওকে মেরেছি। ছেলেটা স্বভাবতই অস্বীকার করে, কিন্তু আমাদের দুজনকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আর অভিভাবকদের জন্য একটা নোট ধরিয়ে দেওয়া হয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল শুধু আমার মায়ের জন্য, কারণ আমার যখন 2 বছর বয়স তখন বাবা আমাদের ছেড়ে চলে যান। আর ওই খারাপ কথার ব্যাপারটা? মিথ্যে কথা। আমার দিনটা খুব খারাপ যাচ্ছিল। আমার মনে হয়েছিল যে ছেলেটাকে আমার একদম পছন্দ নয়, তার সঙ্গে মারপিট করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। জানি না কেন ওকে আমার পছন্দ ছিল না। নিশ্চয়ই কোনো কারণ ছিল, তবে এখন আর মনে নেই। তবে এর ফলে আমার মিথ্যে বলার একটা অভ্যেস তৈরি হয়ে যায়। জুনিয়র হাই স্কুলে পড়ার সময় আমি মদ খেতে শুরু করি। মায়ের কাছে এক বোতল ভদকা ছিল, যেটা মা ফ্রিজে রাখতেন। আমি সেটা থেকে একটু খেতাম আর তারপর জল মিশিয়ে রাখতাম। শেষমেশ মা আমাকে ধরে ফেলেন, আর ফ্রিজ থেকে ভদকার বোতল উধাও হয়ে যায়। আমি জানতাম মা ওটা কোথায় রেখেছেন, স্টোভের ওপরের একটা উঁচু তাকে, কিন্তু তারপর থেকে আমি আর ওটা ছুঁইনি। ততদিনে অবশ্য বোতলের বেশিরভাগটাই জল হয়ে গিয়েছিল। এরপর আমি হাত খরচ আর ঘরের কাজ করে পাওয়া টাকা জমিয়ে এক বুড়ো মাতালকে দিয়ে ছোট ছোট মদের বোতল আনাতাম। সে 4টে কিনলে একটা নিজের জন্য রেখে দিত। আমি তার মদ্যপানে মদত দিতাম। আমার স্পন্সর অন্তত এমনটাই বলবেন। জ্যাক মাথা নাড়ল। আমি জানি না লোকটার কি হয়েছিল। তার নাম ছিল রাল্ফ, তবে আমি তাকে বলতাম হতভাগা রাল্ফ। বাচ্চারা অনেক সময় খুব নিষ্ঠুর হয়। আমার তো মনে হয় লোকটা এতদিনে মারাই গেছে, আর তাকে মারার পেছনে আমারও হাত ছিল। অকারণে ভেসে যাবেন না, বললেন জেমিসন। আমার বিশ্বাস এরকম কাল্পনিক হতেও পারত জাতীয় ঘটনা ছাড়াই আপনার জীবনে অনুশোচনা করার মতো অনেক কিছুই আছে। জ্যাক মুখ তুলে হাসল। হাসার সময় জেমিসন দেখলেন লোকটা চোখে জল। গাল বেয়ে না পড়লেও চোখ দুটো জলে টলটল করছে। আপনার কথাগুলো এখন ঠিক র্যান্ডির মতো শোনাচ্ছে। সেটা কি ভালো? আমার তো তাই মনে হয়। আমি মনে করি আপনাকে পেয়ে আমি সত্যিই সৌভাগ্যবান। জেমিসনের হঠাৎ মনে হলো লোকটার কাছে ধরা দিয়ে তিনিও নিজেকে ভাগ্যবানই মনে করছেন। আপনার ওই তালিকায় আর কি আছে? কারণ সময় গড়িয়ে যাচ্ছে। আমি ব্রাউন ইউনিভার্সিটিতে পড়েছি আর যথেষ্ট ভালো ফল নিয়ে গ্র্যাজুয়েট হয়েছি, কিন্তু তার বেশিরভাগটাই মিথ্যে আর প্রতারণার জোরে। এ কাজে আমি বেশ দক্ষ ছিলাম। আর এবার একটা বড় ঘটনার কথা বলি। 4th ইয়ারে আমার যিনি স্টুডেন্ট অ্যাডভাইসার ছিলেন, তিনি ছিলেন কোকেনে আসক্ত। কিভাবে সেটা জানতে পেরেছিলাম সে কথায় আর যাচ্ছি না, কারণ আপনিই বললেন সময় কম। তবে আমি জানতে পেরেছিলাম
আর তার সঙ্গে একটা চুক্তিও করি। 1 কিলো কোকেনের বিনিময়ে ভালো রেকমেন্ডেশন বা সুপারিশপত্র। কিলো মানে 1 কিলোগ্রাম? জেমিসন জিজ্ঞেস করলেন। বিস্ময়ে তার চোখ কপালে ওঠার জোগাড়। ঠিক ধরেছেন, তিনি টাকাটা দিয়েছিলেন, আর আমি আমার পুরনো ফোর্ড গাড়ির স্পেয়ার টায়ারের ভেতর লুকিয়ে কানাডার সীমান্ত পেরিয়ে ওটা নিয়ে আসি। একদম সাধারণ কলেজ পড়ুয়া ছেলেদের মতো আচরণ করার চেষ্টা করছিলাম, যারা সেমেস্টার ব্রেকে টরন্টোতে ফুর্তি করতে যায়। কিন্তু আমার বুকের ভেতর তখন হাতুড়ি পিটছে, আর রক্তচাপ যে একেবারে তুঙ্গে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চেকপয়েন্টে আমার সামনের গাড়িটাকে ওরা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আমাকে শুধু ড্রাইভিং লাইসেন্স দেখেই ছেড়ে দেয়। অবশ্য সে সময় তল্লাশি ব্যবস্থাও এখনকার মতো এতটা কড়াকড়ি ছিল না। সে একটু থামল, তারপর বলল, আমি তার কাছ থেকে কোকেনের দামও বেশি নিয়েছিলাম। বাকি টাকাটা নিজের পকেটে ভরে ফেলি। কিন্তু আপনি নিজে কোনোদিন কোকেন নেননি? না, ওটা আমার ধাতেই সইত না। মাঝে সাঝে হয়তো 2-1 বার নিয়েছি, কিন্তু আমি যেটা সত্যিই চাইতাম, এমনকি এখনও চাই, সেটা হলো খাঁটি অ্যালকোহল। চাকরি পাওয়ার পর আমি আমার বসের সঙ্গে মিথ্যে কথা বলতাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরা পড়ে যায়। এটা তো আর কলেজ ছিল না, আর সেখানে কোকেন পাচার করার মতো কেউ ছিল না। অন্তত আমি কাউকে পাইনি। আপনি ঠিক কি করতেন? আমার সেলশিটে কারচুপি করতাম। যে দিনগুলোতে অতিরিক্ত মদ্যপানের কারণে হ্যাংওভার থাকত এবং অফিসে যেতে পারতাম না, সে দিনগুলোর জন্য এমন ক্লায়েন্ট মিটিংয়ের বাহানা দিতাম যার কোনো অস্তিত্বই ছিল না। খরচের হিসেবে জালিয়াতি করতাম। আমার প্রথম চাকরিটা বেশ ভালো ছিল, উন্নতির সুযোগ ছিল অঢেল, কিন্তু আমি নিজের হাতে সব নষ্ট করেছি। ওরা আমাকে ছাঁটাই করার পর আমার মনে হলো আমার আসলে জায়গা বদল করা দরকার। অ্যালকোহলিক্স অ্যানোনিমাসে এটাকে বলে জিওগ্রাফিক কিওর বা স্থান পরিবর্তনের নিরাময়। এটা কোনোদিন কাজ করে না, কিন্তু সেটা তো আমি জানতাম না। এখন ব্যাপারটা খুব সহজ মনে হয়। বস্টনে যদি কোনো বদমাশকে বিমানে তোলা হয়, তাহলে লস অ্যাঞ্জেলসে একটা বদমাশই বিমান থেকে নামবে। ডেনভার বা ডেস মাইনেসেও তাই। এরপর আমি দ্বিতীয় চাকরিটাও খোয়ালাম। প্রথমটার মতো ভালো না হলেও ওটাও বেশ ভালো চাকরি ছিল। সেটা ছিল সান ডিয়েগোতে। এরপর আমি ঠিক করলাম যে আমাকে বিয়ে করে সংসারী হতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আমি একটা ভালো মেয়েকে বিয়ে করি, যার অন্তত আমার চেয়ে অনেক ভালো কাউকে পাওয়ার কথা ছিল। আমাদের বিয়েটা 2 বছর টেকে, আর আমি এই পুরো সময়টা মদ খাওয়ার ব্যাপারে অনর্গল মিথ্যে বলে গেছি। দেরি করে বাড়ি ফেরার কারণ হিসেবে এমন সব বিজনেস অ্যাপয়েন্টমেন্টের গল্প ফেদেছি যেগুলো আদতে ছিলই না। আবার অফিসে দেরিতে যাওয়ার বা না যাওয়ার কারণ হিসেবে ফ্লুয়ের মিথ্যে নাটক করেছি। আমি চাইলে ওই মাউথ ফ্রেশনার কোম্পানিগুলোর, যেমন অল্টেডস বা ব্রেথ সেভার্সের শেয়ার কিনে নিতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত সে কি আর বোকা বনেছিল? আমার তো মনে হয় না। জেমিসন বললেন। শুনুন, বলছি, আমরা কি একদম শেষের দিকে চলে এসেছি? হ্যাঁ, আর 5টা মিনিট, কথা দিচ্ছি। ঠিক আছে। আমাদের মধ্যে তর্ক বিতর্ক বেড়েই চলল। মাঝে মাঝেই জিনিসপত্র ছোঁড়াছুড়ি হতো, আর সেটা শুধু ওই করত তা নয়। একদিন রাত 12টা নাগাদ আমি মদ গিলে চুর হয়ে বাড়ি ফিরলাম, আর ও আমার ওপর চোটপাট শুরু করল। বুঝতেই পারছেন, সেই চিরপরিচিত ঘ্যান ঘ্যান, যার প্রতিটা কথাই ছিল সত্যি। আমার মনে হচ্ছিল ও যেন আমার দিকে একের পর এক বিষাক্ত তীর ছুড়ছে, আর একটাও লক্ষ্যভ্রষ্ট হচ্ছে না। জ্যাক আবার নিজের হাতের দিকে তাকিয়েছিল। তার মুখের দুপাশটা এমনভাবে ঝুলে পড়েছিল যে জেমিসনের এক মুহূর্তের জন্য তাকে সেই বিখ্যাত বিষণ্ণ জোকার অ্যামেট কেলির মতো লাগে। জানেন, ও যখন আমার উপর চিৎকার করছিল, তখন আমার মাথায় কার কথা আসে? গ্লেন ফার্গুসনের কথা। ক্লাস 4-এ যে ছেলেটাকে আমি মেরেছিলাম।
কত শান্তি লেগেছিল তখন, ঠিক যেন ফোঁড়া থেকে পুঁজ বের করার মতো শান্তি। আমার মনে হলো একেও যদি খুব করে পেটানো যায় তবে বেশ ভালোই লাগবে। আর সবচেয়ে বড় কথা, এবার আর কেউ আমার মায়ের জন্য কোনো নোট ধরিয়ে আমাকে বাড়ি পাঠাবে না, কারণ আমি ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরের বছরই মা মারা যান। আরে আরে, জেমিসন বললেন। এই অনাহুত স্বীকারোক্তি নিয়ে তার যে ভালো লাগাটা তৈরি হয়েছিল সেটা এক নিমেষে উধাও হয়ে যায়। এরপর যা আসতে চলেছে সেটা তিনি আদৌ শুনতে চান কি না সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, জ্যাক বলল। তবে আমি যথেষ্ট ভয় পেয়েছিলাম আর বুঝতে পারছিলাম যে মদের নেশার ব্যাপারে আমাকে কিছু একটা করতেই হবে। তখনই আমি প্রথমবার অ্যালকোহলিক্স অ্যানোনিমাসে যাওয়ার চেষ্টা করি, ওই সান ডিয়েগোতেই। যখন নিউ ইয়র্কে ফিরেছিলাম তখন আমি নেশামুক্ত, কিন্তু সেটা বেশি দিন টিকল না। আবার চেষ্টা করলাম, সেটাও টিকল না, তৃতীয়টাও না। তবে এবার আমার কাছে র্যান্ডি আছে, আর মনে হয় এবার আমি পারব, যার কিছুটা কৃতিত্ব আপনারও। সে হাত বাড়িয়ে দেয়। ঠিক আছে, ইউ ওয়েলকাম বলে জেমিসন ওর হাতটা ধরলেন। আরও একটা ব্যাপার আছে, জ্যাক বলল। ওর হাতের মুঠোটা খুব শক্ত। ও সরাসরি জেমিসনের চোখের দিকে তাকিয়ে হাসছিল। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার আগে আমি ওই ডাইনিটার গলা কেটে দিয়েছিলাম। আমি মদ খাওয়া ছাড়িনি, তবে ওই কাজটা আমাকে দারুণ তৃপ্তি দিয়েছিল। ঠিক যেমন গ্লেন ফার্গুসনকে পেটানোর পর আমার মনে শান্তি আসে। আর ওই বুড়ো মাতালটার কথা মনে আছে? ওকে লাথি মেরে ছাতু করতেও আমার খুব ভালো লেগেছিল। আমি ওকে মেরে ফেলেছিলাম কিনা জানি না, তবে ওর হাড়গোড় যে আমি ভালোই গুঁড়ো করে দিয়েছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমিসন হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু জ্যাকের মুঠোটা বড্ড বেশি শক্ত। ওর অন্য হাতটা ততক্ষণে আবারও ইয়াঙ্কিস হুডির পকেটের ভেতরে ঢুকে গেছে। আমি সত্যি সত্যিই মদ খাওয়া ছেড়ে দিতে চাই, আর আমি আমার পঞ্চম ধাপটা কিছুতেই সম্পূর্ণ করতে পারবো না যদি না আমি এটা স্বীকার করি যে আমি আসলে দারুণ উপভোগ করি। গরম সাদা আলোর ঝলকের মতো কিছু একটা জেমিসনের পাঁজরের ভেতর দিয়ে গলে যায়। জ্যাক যখন রক্তমাখা আইসপিকটা বের করে এনে আবার হুডির পকেটে ঢুকিয়ে রাখল, তখন জেমিসন বুঝতে পারলেন যে তিনি আর শ্বাস নিতে পারছেন না। মানুষ খুন করাটা, আমি জানি এটা আমার চরিত্রের একটা বড় ত্রুটি, আর সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। সে উঠে দাঁড়ায়। আপনাকে ধন্যবাদ স্যার। আমি জানি না আপনার নাম কি, কিন্তু আপনি আমার অনেক উপকার করলেন। সে সেন্ট্রাল পার্ক ওয়েস্টের দিকে হাঁটা লাগাল। তারপর জেমিসনের দিকে ঘুরে তাকায়। জেমিসন তখন অন্ধের মতো হাতড়ে তার টাইমস পত্রিকাটা ধরার চেষ্টা করছেন, যেন আর্টস অ্যান্ড লেজার বিভাগটায় একবার চোখ বোলাতে পারলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আজ রাতে আমার প্রার্থনায় আপনি থাকবেন।